400 বছরের পুরানো একটি ভৌতিক প্রাসাদ। তার মধ্যে কি এমন আছে যেটা পেলেই গ্রামের ভবিষ্যৎই পাল্টে যাবে? আর সেটা পেতে গেলে ওই মহলের ভূতকেই বিয়ে করতে হবে। আর যে বিয়ে করবে তার সঙ্গে কি ঘটতে চলেছে, তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই একটা তান্ত্রিককে দেখতে পাই। সে সাম্পাঙ্গি নামে একটি অশরীরী আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। আসলে এই মহলে সাম্পাঙ্গির কিছু গুপ্তধন আছে। সেই গুপ্তধন পাওয়ার লোভেই এরা সাম্পাঙ্গিকে বন্দী করার চেষ্টা করছে। কিন্তু সাম্পাঙ্গির আত্মা যখন আসে এদের অবস্থা পুরো ঢিলা করে দেয়। তো সাম্পাঙ্গির সঙ্গে এরা পেরে না ওঠায় সেখান থেকে এরা পালাতে যায়। তখনই মহলের দরজা বন্ধ হয়ে যায় এবং হয়তোবা সাম্পাঙ্গি এদেরকে ভিতরে মেরে ফেলেছে। তো এরপরে সিন শিফট হয় হায়দ্রাবাদ একটা ইউনিভার্সিটিতে। রাত 2টো। তো প্রফেসর রঞ্জিতকে দেখতে পাই, সে তখনও বসে কাজ করছে। তো এরপরে অ্যাসিস্ট্যান্ট কফি নিয়ে আসলে রঞ্জিত সেই কফি এক চুমুকেই খেয়ে নেয়। তো অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আমি এখানে জয়েন করেছি 4 দিন হলো, আর এর মধ্যে আমি আপনাকে এই ঘর থেকে একদিনও বাইরে যেতে দেখলাম না। আর আপনাকে দেখে মনে হয় আপনি সবসময় টেনশনে থাকেন, কিন্তু কেন? রঞ্জিত বলে, সে দুঃখের কথা আমি আর কি বলবো। আজ থেকে 5 বছর আগে 3টে ছেলে আমার কাছে এসেছিল, আর তারপর থেকেই সব বদলে গেছে। এবং সিন 5 বছর আগে শিফট হয়। বিনয়, ক্রিস আর মাধব। তো এরা কলেজে অ্যাডমিশন নেওয়ার পর থেকেই কলেজে মার দাঙ্গা চুরি চামারি হতেই থাকে। তারা কলেজের প্রশ্নপত্রও চুরি করে এবং প্রশ্নপত্র বিক্রি করে তারা আলাদাই ব্যবসা খুলে বসেছে। তারা কাপেলদেরকে ব্ল্যাকমেল করে টাকা নিত। এমনকি তারা লাইব্রেরি থেকে বইগুলো বার করে বিক্রি করে দিত। এমনকি তারা ল্যাব থেকে ঔষধ কেমিক্যাল বার করে তা থেকে ড্রাগ বানিয়ে সেইগুলো কলেজেই বিক্রি করে দিত। মানে তারা কলেজে ঢুকে বিনা ইনভেস্টমেন্টে একটা ছোটখাটো ব্যবসা খুলে ফেলে। এমনকি প্রফেসরের মেয়ের সঙ্গেও ক্রিস ফ্লার্ট করতে শুরু করে। তো একদিন প্রফেসর এদেরকে হাতে নাতে ধরেও ফেলে। তো সে কি আর করবে, নিজেরই তো মেয়ে। তো রঞ্জিত নানাভাবে এদেরকে কলেজ থেকে বার করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে সফল হয় না। তো রঞ্জিত এইবারে সময়ের আগেই এদেরকে কলেজের সার্টিফিকেট ধরিয়ে দেয় এবং কলেজ থেকে বিদায় করে দেয়। তো এরা চলে যাওয়ার সময় রঞ্জিতের ট্রফিগুলো চুরি করে নিয়ে চলে যায়। মানে এরা গাছেরও খেলো, তলারও খেলো, আবার যাওয়ার সময় দুটো চেয়েও নিয়ে গেল। তো এরপরে সিন বর্তমানে আসে। এদের 3 জনকে দেখতে পাই একটা গাড়ি করে কোথাও যাচ্ছে, ওই 2 নম্বরই করে বড়লোক হওয়ার জন্য। তো কিছু পথ আসার পরেই হঠাৎ তাদের গাড়িটি খারাপ হয়ে যায়। জায়গাটার আশেপাশে কোনো গ্যারেজই নেই। তো তারা এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে পড়ে এবং তারা দেখতে পায় সেখানে কিছু তান্ত্রিক ভূত তাড়িয়ে ভালোই টাকা কামাচ্ছে এবং এরাও এইরকম কিছু একটা করার সিদ্ধান্ত নেয়। কিছুদিনের মধ্যেই তারা একটা অফিস খুলে বসে ব্র্যাঙ্ক ব্রোস নামে এবং তারা কিছু পোস্টার বানিয়ে সারা গ্রাম বিলি করতে থাকে। তো পোস্টার বিতরণ করতে করতে বিনয় একটা জায়গায় এসে দেখে সেখানে বেশ লোকজনের ভিড় আছে। সে জানতে পারে এখানে ভালো ফিশ ফ্রাই বিক্রি হয়, ওই জন্য লাইন। তো সে ভিড় ঠেলে সামনে গিয়ে দেখে আসলে এখানে ফিশ ফ্রাই খাওয়ার জন্য এত ভিড় লাগেনি, কারণটা বুঝতেই পারছো। তো বিনয় একে দেখে পুরো ক্র্যাশ খেয়ে যায়। আর এদিকে ক্রিস পোস্টার দিতে দিতে কলেজের দিকে যখন আসে সেখানে একটি মেয়েকে তার পছন্দ হয়ে যায়। তো মেয়েটির নাম জালজা। তো জালজা যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন কলেজের একটি ছেলে তাকে প্রপোজ করে বসে। আর তখনই সেখানে জালজার বাবা চলে আসে, আসলে তাকে নিতে এসেছিল। তো জালজার বাবা গ্রামের প্রধান, মার দাঙ্গা করাই এর প্রধান কাজ। তো যে ছেলেটি জালজাকে প্রপোজ করেছিল সেই ছেলেটিকে তার বাবা উদম মারে এবং কলেজের সামনে ধমক দিয়ে বলে যায় তার মেয়ের দিকে যে তাকাবে তার খবর আছে। তো ক্রিস এই সব কিছুই হাঁ করে দেখে। তো ক্রিস স্থানীয় এক লোকের থেকে জানতে পারে জালজার মা আসলে 5 বছর আগেই মারা গেছে। তারপরে জালজার বাবা একটা রাশিয়ানকে এনে বিয়ে করে। বাহ, এই লোকের তো আলাদাই ব্যাপার। কিন্তু জালজা তার নতুন রাশিয়ান মাকে অতটাও পাত্তা দেয় না, মানে আর কি সে মানতে চায় না। তো রাত্রেবেলায় 3 জন বসে গল্প করছিল। তো ক্রিস জালজার ব্যাপারটা তার বন্ধুদের বলে। জালজাকে সে বিয়ে করতে চায়, তাকে খুব ভালোবেসে ফেলেছে। বিনয় বলে, তুই কি পাগল হয়ে গেছিস? জালজার বাবা তো এক জল্লাদ, তোকে তো প্রাণেই মেরে ফেলবে। কিন্তু ক্রিস তার বন্ধুদের কথা কোনো মতেই মানতে চায় না। আর তখনই স্থানীয় একটা মন্দির থেকে ঘন্টা বেজে ওঠে। আর তখনই একটা দমকা বাতাস এসে পরিবেশটা কেমন পাল্টে দেয়। গ্রামের সব লোকজন ছোটাছুটি করতে থাকে। তো এরা 3 জন তো ব্যাপারটা বুঝতেই পারে না যে হঠাৎ কি শুরু হলো। তো তারা স্থানীয় গ্রামের লোকের থেকে জানতে পারে যে সাম্পাঙ্গির আসার সময় হয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখন এখান থেকে পালাতে হবে। ক্রিস বলে, সাম্পাঙ্গিটা আবার কে? তো আর একজন বৃদ্ধা বলে, 400 বছরের পুরানো একটা আত্মা, সে খুবই ভয়ঙ্কর। সেই কাল থেকে আজও পর্যন্ত এই গ্রামের ওপরে সে অত্যাচার করেই চলেছে। এইটুকু বলেই বৃদ্ধা সেখান থেকে পালিয়ে যায়। তো এরপরে এরা দেখতে পায় পুরো গ্রামই ফাঁকা হয়ে গেছে। তো এরাও গাড়ির মধ্যে ঢুকে যায়। পরের দিন সকালে আবার সবকিছুই স্বাভাবিক।
তো বিনয় গ্রামবাসীদের দেখে অবাক হয়ে যায় যে কাল রাতে এরা ভয়ে দৌড়াচ্ছিল, আজকে সবাই স্বাভাবিকভাবেই তাদের জীবনযাত্রা করে চলেছে। সে বলে, আমি আভাস পাচ্ছি এই গ্রামে নেগেটিভ এনার্জি কিছু না কিছু তো আছে। ক্রিস বলে, চুপ কর তো, ও সব কিছুই না। বিনয় বলে, আরে 12টা বাজতে যাই, এখনো একটাও কাস্টমার নেই আমাদের। আর তখনই একটি লোক এদের কাছে আসে, এর নাম নারাসিংহা। তো সে বলে, আমি স্বপ্নে দেখি আমার মা একটা গুপ্তধনের কথা বলছে, সেটা আমার বাড়িতেই আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি বুঝতে পারছি না। তাই আপনারা যদি কোনো সাহায্য করেন, আপনার কাজ আমরা ঠিক করে দেব। তো এরপরে রাত্রেবেলা এরা 3 জন নারাসিংহার বাড়িতে আসে এবং তারা টেকনোলজি ব্যবহার করে ওই গুপ্তধনের খোঁজ পেয়ে যায় এবং সেই জায়গায় মাটি খুললে সত্যি সত্যি একটা ঘড়া পাওয়া যায় এবং তার মধ্যে অনেক স্বর্ণ মুদ্রা ছিল। তো এইসব দেখে নারাসিংহা তো বিশাল খুশি এবং সে এদেরকে টাকা দিতে চাইলে ক্রিস বলে, আমাদের টাকা লাগবে না, তুমি আমাদের সঙ্গে একটা সেলফি তোলো এবং সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো এবং আমাদের সম্পর্কে বিস্তারিত তুমি লিখবে, ব্যাস এইটুকু করলেই হবে, আমাদের টাকা দিতে হবে না। তো এই লোক তাই করে। আসলে তারা বিনা পয়সায় নিজেদেরকে প্রমোট করিয়ে নিল। তো পরের দিন সকালে তাদের ব্র্যাঙ্ক বুস অফিসের সামনে পুরোই লাইন পড়ে গেছে। কাল রাতের প্ল্যান কাজে দিয়েছে। প্রত্যেকটা মানুষ তাদের নানাবিধ সমস্যা নিয়ে তাদের কাছে এসছে। এরা সাইন্টিফিক নানা রকম টেকনোলজি ব্যবহার করে ভূত পর্যন্ত ভাগিয়ে দেয় বা কারোর ছোট ভাইয়ের সমস্যা পর্যন্তও ঠিক করে দেয়। তো এরপরে সব লোকজনদের তাদের উপরে বিশ্বাস হতে শুরু করে যে এরাই সকল সমস্যার সমাধান করতে পারবে। তারা তো বেশ ভালো রকম নাম কামিয়ে ফেলেছে, দূর দূরান্ত থেকেও লোকজন এখন আসছে। তো একদিন গ্রামের প্রধান মানে জালজার বাবা এদেরকে ডেকে পাঠায়। আসলে জালজার রাশিয়ান সৎ মায়ের ওপরে ভূতে ভর করেছে। রাশিয়ান ভূত কি দেশি ভূত জানি না, যাই হোক একটা করেছে। তো ক্রিসটাও জালজার সৎ মায়ের মধ্য থেকে ভূত বার করে ফেলে। তো এতে জালজার বাবাও এদের 3 জনের ওপরে বেশ খুশি হয় এবং ক্রিস জালজাকে দেখে ভাবে জালজার এই বন্দি দশা থেকে সে মুক্তি একদিন দেবেই। তো এই ব্র্যাঙ্ক গ্রুপের জন্য ডাক্তার, অঘরী, তান্ত্রিক সবার ব্যবসা তো চট। তো তারা তো এদের উপরে পুরো খেপেই আছে। আর এইদিকে গ্রামের লোকেরা তো পুরোই এদেরকে মাথায় করে রেখেছে, সুতরাং এরাও এদেরকে কিছুই বলতে পারে না। তো গ্রাম থেকেই এদেরকে একটা সুন্দর বাড়িতে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়, মানে এদের জীবন এখন সোনায় সোহাগা। তো এমনই একদিন রাতের বেলা ক্রিস ঘুমিয়ে আছে এবং সে ঘুমের মধ্যেই অনুভব করে কেউ যেন তাকে মাদানা মাদানা বলে ডাকছে এবং সে যেন একটা ঘোরের মধ্যে উঠে বসে এবং সেই ডাক অনুসরণ করে চলতে শুরু করে এবং সে ঘর থেকে বেরিয়ে জঙ্গল দিয়ে ওই সামপাঙ্গির মহলের দিকে যেতে ধরে। তার নিজের কোনো হুঁশই নেই। হঠাৎ তার সামনে একটি লোক চলে আসে এবং তাকে থামিয়ে বলে, ওই মহলের দিকে তুমি যেও না, ওখানে সামপাঙ্গি থাকে, ও তোমাকে মেরেই ফেলবে। ক্রিস বলে, না আমি ভেতরে যাবই। লোকটি তার পা দেখিয়ে বলে, দেখেছো সামপাঙ্গি আমার কি অবস্থা করেছে, তাই বলছি ফিরে যাও। তো ক্রিস ফিরেই আসছিল, আবার ওই অদ্ভুত কণ্ঠ তাকে ডাকতে থাকে। তো ক্রিস পিছন ঘুরে যেতে গিয়ে একটা গাছের শিকড়ে পা বেঁধে পড়ে যায় এবং সেখানে সে একটি লকেট খুঁজে পায়। আর হঠাৎ গোল করে তার চারপাশে একটা আগুনের চক্র তৈরি হয়ে যায় এবং সে ফ্ল্যাশব্যাকে কিছু আবছা ঘটনা দেখতে পায়। আর তখনই সে ঘুম থেকে চমকে ওঠে। সে ভাবে, ও তাহলে স্বপ্ন দেখছিলাম। তো তখনই সেখানে মাধব এসে বলে, এ ভাই, তোর গলায় কিসের লকেট এটা? তো ক্রিস তো এইবারে চমকে যায়। সে যদি এতক্ষণ স্বপ্নই দেখে থাকে তাহলে তার গলায় এই লকেট কি করে আসলো? সে নিজেকে স্বাভাবিক করে বলে, এটা তার জিমের কোচ দিয়েছে। তো ইতিমধ্যেই এইদিকে ক্রিসের সঙ্গে জালজার বেশ ভাবও জমে উঠেছে। তো এমনই একদিন জালজা ক্রিসের কাছে এসে বলে সে নৌকা ভ্রমণ করতে গিয়ে তার আংটিটা হারিয়ে ফেলেছে। তো ক্রিস যেন আংটিটা খুঁজে দেয়, কারণ আংটিটি তার মায়ের শেষ স্মৃতি। তো ক্রিস বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এইদিকে বিনয়কে দেখতে পাই, সে বসে বসে ফিশ ফিঙ্গার খাচ্ছে, মানে ফিশ ফিঙ্গার ওয়াওলাকে সে পটিয়ে ফেলেছে। তো ক্রিস এসে বলে মার্চের 3 তারিখে জালজার জন্মদিন, কিন্তু তার বাবা এটা জানে না, সে রাশিয়ান নিয়ে ব্যস্ত, তাই আমরা জালজার বাড়িতে গিয়ে ওকে সারপ্রাইজ দেব। বিনয় বলে, ওই বাড়িতে 100 জন পাহারা দেয়, ধরা যদি একবার পড়ি না কি হবে বলতো? আর তখনই এরা পাশ দিয়ে যাওয়া মাইকের প্রচারে শুনতে পায়, আজকে চন্দ্রগ্রহণ আছে, আজকে সামপাঙ্গির আত্মা বেশ শক্তিশালী থাকবে, তাই আজকে যেন কেউ ঘর থেকে না বেরোয়। তখন রাতারু মানে ফিশ ফিঙ্গার বলে, আমার মাথাতে একটা বুদ্ধি এসছে, এই সামপাঙ্গিকে গ্রামে সবাই ভয় করে, তাই তোমাদের মধ্যে কেউ একটা সামপাঙ্গি সেজে ওর বাড়িতে যাও, আর তাহলেই ক্রিস জালজার জন্মদিন খুব ভালো মতোই পালন করতে পারবে। কারণ আজকে সামপাঙ্গির ভয়ে এমনিই কেউ বেরোবে না, আর যদিও বা বেরোয় নকল সামপাঙ্গিকে দেখে ভয়ে সিটিয়ে যাবে। তো এরপরে বিনয়কেই সামপাঙ্গি সাজানো হয়। তো তারা কোনো মতে লুকিয়ে জালজাদের বাড়ির মধ্যে ঢুকে যায়। তো জালজা এদেরকে দেখে খুশি হয়েও চমকে ওঠে, কারণ তার বাবা যদি জানতে পারে তাহলে যে কি ঘটবে সে খুব ভালো মতোই বুঝতে পারছে। তো
তো ক্রিস ব্যাপারটাই পাত্তা না দিয়ে জালজাকে নিয়ে এসে ঘর থেকে বেরিয়ে যায়। আর মাঝখানে এরা দুটো ধরা পড়ে যায়। তো তারা খানিকটা মারধর তো খায়। একসময় জালজার বাবা রেগে মেগে তাদেরকে গুলি করতে যায়। তো অন্ধকারের সুযোগ নিয়ে কোনো মতে তারা সেখান থেকে পালিয়ে যায়। তো ক্রিস জালজাকে তার জন্মদিন উইশ করে এবং তাকে তার মায়ের হারিয়ে যাওয়া আংটিটি জন্মদিনের উপহার স্বরূপ দেয়। তো এটা পেয়ে জালজা খুবই খুশি হয় এবং ক্রিস জালজাকে যে ভালোবাসে সেটা তাকে জানায়। তো জালজাও তাকে জানায় সেও তাকে ভালোবাসে। দিনের পর দিন এদের কাজ বাজ ভালোই চলছে। তো একদিন তাদেরকে পঞ্চায়েতে ডেকে পাঠানো হয়। আসলে এই গ্রামের তান্ত্রিক বা অঘরীরা তাদের বিরুদ্ধে পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানিয়েছে যে এদের জন্যই তাদের রুজি রুটি বন্ধ হয়ে গেছে। জালজার বাবা এই তান্ত্রিকদের বলে, তোমাদের আসল সমস্যাটা কি এইবারে বলো। তো এদের দলের প্রধান বৈরাগী বলে যে এরা গ্রামের সমস্ত মানুষকে ধোঁকা দিয়ে গ্রামের সব টাকা লুটে নিচ্ছে। ক্রিস বলে, আমাদেরকে কেন বলছেন, আমরা কি এমন করেছি? তো বৈরাগী বলে, তোমরা সবাইকে ধোঁকা দিচ্ছ। তুমি যে নারাসিংহের বাড়ির থেকে গুপ্তধন খুঁজে বার করেছিলে সমস্তটাই সাজানো একটা ঘটনা। তারপরে তোমরা যে সবার দেহের থেকে ভূত বার করেছো সমস্তটাই টেকনোলজি ও গ্রাফিক্সের কাজ। তো এরপরে একটা তান্ত্রিক এদেরকে মারতে আসলে সমস্ত গ্রামের লোক এদের পাশে এসে দাঁড়ায়। কেউ বলে সে মা হতে পারছিল না, এদের কারণেই মা হয়েছে। কেউ তাদের শারীরিক সমস্যা বা অন্যান্য সামাজিক সমস্যা সবকিছুই নাকি তাদের জন্য সমাধান হয়েছে। তো সম্পূর্ণ গ্রামের লোক এক হয়েই বলে, আমরা এই গ্রামে কোনো তান্ত্রিক চাই না, আমাদের ব্র্যাঙ্ক ব্রুস গ্রুপই যথেষ্ট। তো বৈরাগী বলে, তাহলে তোমরা কি ভাবছো, এটাই ঠিক তাই তো? আচ্ছা ঠিক আছে, এদের বিজ্ঞান যদি এতই বড় হয়ে থাকে তাহলে এই গ্রামের সব থেকে পুরানো গুপ্তধন মানে ওই সাম্পাঙ্গির মহলে যেখানে আছে, এরা যদি সেই গুপ্তধন আনতে পারে তাহলে আমি নিজে এদের সামনে মাথা নত করব। তো এরপর এরা তিনজন আলোচনা করে যে ওই পুরানো গুপ্তধন আনতে পারলে তারা অনেক বড় লোক হয়ে যাবে। আর রইল ভূত, ও কি আমাদের থেকে বড় নাকি, ও সামলে নেব। তো ক্রিস এইবারে জালজার বাবাকে বলে, আমরা ওই গুপ্তধন আনতে রাজি, তবে আমাদের 3টে শর্ত আছে। ক্রিস বলে, জালজাকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে। জালজার বাবা বলে, এর মধ্যে আমার মেয়ে কেন আসছে? তো তখনই জালজার বাবা সহকারী বলে, আরে এদেরকে আগে তো বেঁচে ফিরতে দিন, তারপরে তো এরা বিয়ে করবে, এখনকার মতো মেনে নিন, তাতেই আপনার লাভ। তো জালজার বাবা বলে, হ্যাঁ ঠিক আছে, আমি রাজি। তো এটা শুনে তো জালজা খুবই খুশি হয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি যে তার বাবা রাজি হয়ে যাবে। তো এরপরে মাধব দ্বিতীয় শর্ত বলে যে ওই গুপ্তধনের 50% তারা নেবে। তো এরপরে বিনয় তৃতীয় শর্ত বলে, আমাদের কাজে বহুত ব্যাঘাত ঘটিয়েছে এই অঘরীরা, তাই যদি আমরা এই চ্যালেঞ্জ জিততে পারি তাহলে এদেরকে ন্যাড়া করে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। তো বৈরাগীরা বলে, এ কেমন শর্ত? তো এরা বলে, হ্যাঁ এটাই করতে হবে। তো গ্রামের লোকেরা এদের 3জনকে বাধা দেয় যে সাম্পাঙ্গি খুবই ভয়ঙ্কর, ওর কাছে না যাওয়াই ভালো, কিন্তু এরা বলে না আমরা যাবই। তো তখন গ্রামের একজন লোক বলে, সাম্পাঙ্গি নাচ করতে খুবই ভালোবাসে, আর যদি তার নাচে কেউ বাধা দেয় তাহলে সাম্পাঙ্গি তাকে মেরে ফেলে। তো এরপরে আমরা সাম্পাঙ্গির প্রাসাদ দেখতে পাই, ভেতরটা কেমন ভয়ঙ্কর, এবং সেখানে একটি ছবিও দেখতে পাই, কিন্তু তাদের মুখ বোঝা যাচ্ছে না। তো এর পরের সিনে দেখতে পাই এরা 3জন প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে, সঙ্গে পুরো গ্রামবাসী, এবং এদের 3জনকে ভিতরে পাঠিয়ে তালা বন্ধ করে দেয়। তো এদিকে বৈরাগীরা মনে মনে খুবই খুশি হয়, কারণ তারা জানে এ 3টে আর বাইরে বেরোবে না। তো এরপর এরা 3জন কেমন একটা খুশ মেজাজেই প্রাসাদের মধ্যে ঢোকে, আর ঢুকতেই মেন দরজা বন্ধ হয়ে যায়। তখন ফট করে এরা চমকে ওঠে, কিন্তু ব্যাপারটাই এরা অত পাত্তা দেয় না। তো বিনয় একটা রুম দেখে বলে, গ্রামের লোকের কথা অনুযায়ী এইটাই হয়তো সাম্পাঙ্গির রুম। মাধব বলে, ঠিক আছে তাহলে চল দেখি। বিনয় বলে, আরে খেপেছিস নাকি, ওখানে ভূত আছে। মাধব বলে, আরে ভূত তো কিছু হয় না, চল তো। তো এরপরে এরা 3জন সেই ঘরের দিকে যায়। তো তারা ঘরের মধ্যে এসে অবাক হয়ে যায় যে কত সুন্দর সুন্দর মূর্তি, আসবাব ইত্যাদি মূল্যবান জিনিস দিয়ে ঘর ভর্তি। তো এরা এরপরে গুপ্তধন খোঁজার কাজে লেগে যায়। তো তারা মহলের সমস্ত জায়গায় খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে এবং একটা জায়গায় সন্দেহবশত খনন করে দেখতে পায় একটা কঙ্কাল, আর তার সঙ্গে একটা পুতুল। মাধব বলে, বাহ বেশ কিউট মতো তো। বিনয় বলে, আরে ওটা ব্ল্যাক ম্যাজিকের পুতুল, এসব ফেল এখানে, চল আমাদের কাজে আমরা যাই। তো এরপরে খোঁজাখুঁজি করতে করতে ক্রিস সেই ছবিটি দেখতে পায়, কিন্তু এই ছবিতে যে কাপেল আছে তাদের মুখ সে দেখতে পায় না, এবং ছবিটি ভালো করে দেখতে গিয়ে ছবির পাশ থেকে একটা চাবি পায়। এই চাবিটা আসলে কিসের চাবি সে বুঝতে পারে না, সে কাছে রেখে দেয়। তো রাতের বেলা এটা খেতে খেতে গল্প করছে। তো ক্রিস জালজার সঙ্গে কথা বলছিল, আর হঠাৎ ক্রিসের মোবাইলটা ফেটে যায় এবং ধোঁয়া বেরোতে শুরু করে। তো এরা ব্যাপারটাই হতবাক হয়ে যায়, এটা কেন বা কি জন্য বা কি কারণে ঘটলো তারা বুঝতে পারে না। তো এর কিছুক্ষণ পরে তারা ঘুমিয়ে পড়ে। তো আবারও সেই কণ্ঠস্বর আমরা শুনতে পাই, ক্রিসকে কেউ মাদানা মাদানা বলে ডাকছে। তো যাই হোক, পরের দিন সকালে এরা এদের কাজ করছে। তো মাধব একটা জায়গায় এসে একটা যোদ্ধার ছবি দেখতে পায়, তবে সেই যোদ্ধারও মুখ দেখা যাচ্ছিল না।
আর এদিকে বিনয় দেয়ালে একটা লেখা দেখতে পায়। লেখাটি মালায়ালাম ভাষায় লেখা আছে। সে বুঝতে পারে না, তাই সে গুগল ট্রান্সলেট করে। তো তারপরে সে মাধবকে ডেকে বলে, দেখ কি লেখা আছে। আসলে ওই লেখাটির সারমর্ম ছিল যে, মাদানা তুমি ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তো বিনয় মাধবকে বলে, ভাই আমার মনে হচ্ছে এখানে সত্যি সত্যিই ভূত আছে। মাধব বলে, তোর চুপ করতো, বলেছে চলে যায়। তো মাধব চলে যাওয়ার পরে বিনয় এখানে লক্ষ্য করে একটা বাক্স নড়ছে। আর এইদিকে সে মাধব লক্ষ্য করে যে ওই যোদ্ধার দেয়ালে যে তরোয়াল ঢালগুলো ছিল সেইগুলো সে যাওয়ার সময় নিচে রেখে গেছিল, কিন্তু এখন সেগুলো নিজের অবস্থানে ফিরে গেছে। সে ভাবে এই দেয়ালে হয়তো ম্যাগনেট আছে, যার কারণে এইগুলি ওপরে উঠে গেছে। এদিকে বিনয়ের চিৎকার শুনে মাধব তার কাছে ছুটে আসে এবং সেও দেখতে পায় ওই বাক্সটি নড়ছে। তো মাধব সাহস করে ওই বাক্সটির কাছে গিয়ে দেখে তার মধ্যে একটা ইঁদুর ছিল। ওই ইঁদুরটিই আসলে লাফাচ্ছিল। আর এদিকে ক্রিস ঘুরতে ঘুরতে একটা মূর্তির কাছে এসে পড়ে এবং সেটিকে ভালো করে চেক করার পরে সে দেখতে পায় তার মধ্যেও একটা চাবি আছে। তো ক্রিসের কাছে এখন দুটো চাবি। সে ভাবতে থাকে এই চাবিগুলো আসলে কিসের। তো রাত্রেবেলা এরা তিনজন ঘুমাচ্ছে। বিনয়ের বাথরুম পায়, তো সে বাথরুম করতে আসে। তার মনে হতে থাকে তার পিছনে কেউ আছে। সে ভয়ে ভয়ে বারবার পিছনে তাকাতে থাকে, কিন্তু কিছুই দেখতে পায় না। তো এক সময় সে সামনে তাকিয়ে চমকে ওঠে, তার সামনে একজন ঝুলছে। তো সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো সে বিছানায় তো আসে, কিন্তু তার ঘুম আসছে না। তার মনে হতে থাকে এই খাটের তলায় কেউ আছে। তো তার মোবাইলটি সেলফি স্টিকে লাগিয়ে খাটের তলাতে ফোকাস করে। তো তারপরে মোবাইলটি বার করে সে যা ফুটেজ দেখতে পায় তাতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ সেখানে সে সত্যিই ভূত দেখতে পেয়েছে। তো এরপরে বিনয় সকালবেলাতে তার দুই বন্ধুকে রাতের বেলার ঘটনা বলে, কিন্তু এরা বিশ্বাস করতে চায় না। তখন সে মোবাইল খুলে ভিডিওটি দেখাতে যায়, কিন্তু দেখতে পায় সে ভিডিও মোবাইলে আর নেই। সে তো অবাক হয়ে যায়, আর সে তার দুই বন্ধুকে বিশ্বাসই করাতে পারে না। তো এরপরে এরা তাদের কাজে লেগে যায়। তো বিনয় আবারও ভয় পেয়ে এদের কাছে এসে বলতে থাকে, ভাই বিশ্বাস কর এই মহলে সত্যিই ভূত আছে। কিন্তু এরা এর কথায় কোনো মতেই পাত্তা দেয় না। তো এরপরে বিনয় একটা পিলারে মাথা ঠুকে ঠুকে বলতে থাকে যে, তোদেরকে আমি কি করে বিশ্বাস করাবো? তোরা আমার কথা বিশ্বাস করছিস না কেন? বিশ্বাস কর ভাই, সত্যি ভূত আছে। তো বিনয়ের মাথা ঠোকার ফলে পাশ থেকে একটা দরজা খুলে যায়। তো এরপর এরা তিনজন সেই রুমের মধ্যে ঢোকে। ভিতরে পুরোই নিকষ অন্ধকার। তো তারপরে তারা মশাল জ্বালিয়ে ভিতরে প্রবেশ করে। তো এরা সামনে বন্ধ আর একটি দরজা দেখতে পায়। তো ক্রিস যে চাবিগুলো পেয়েছিল ওই চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করলে দরজা খুলে যায়। তো তারপরে আরেকটি দরজা দেখতে পায়, তো সেটাও দ্বিতীয় চাবি দিয়ে খোলে। তো তারপরে আরেকটি দরজা দেখতে পায়, কিন্তু 3 নাম্বার চাবিটা এদের কাছে তো নেই। তো বিনয় বলতে থাকে, ভাই চল, অনেক হয়েছে। কিন্তু ক্রিস তো এর শেষ দেখে ছাড়বে। তো এরা তো বিনয়ের কথা শুনছিলই না। তো বিনয় এইবারে সমস্ত প্রাসাদে গিয়ে ক্যামেরা লাগিয়ে দেয়। তো পরে যখন সেই ক্যামেরার ফুটেজ সে চেক করে, সে দেখতে পায় তার পিছনেই একটা ভূতের পা ঝুলছিল। সে তো হতবাক হয়ে যায় এবং সে পিছন ঘুরতে এসে দেখতে পায় উল্টো হয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং সে ক্ষণক্ষণে গলায় বলে, আমি সাম্পাঙ্গি, এবং সে বিকট ভাবে হাসতে থাকে আর চিৎকার করতে থাকে। তো বিনয় সেখান থেকে কোনো রকমে পালিয়ে একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে, কিন্তু ভূতের প্রাসাদে সে আর কোথায় লুকাবে। সাম্পাঙ্গি তার কাছে এসে যায় এবং তাকে উদম মারে। বিনয় আঘাতে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তো এইদিকে মাধবকে দেখতে পাই, তারও অনুভূতি হচ্ছে যে এই প্রাসাদে ভূত আছে। তো এই নিয়ে সে বিনয়ের সঙ্গে কথা বলতে যাচ্ছিল, আর তখনই দেখতে পাই এইবারে সাম্পাঙ্গিও তার পিছু নিয়েছে। তো মাধব সাহস করে বলতে থাকে, আমি ছোটবেলা থেকেই ভূতের সঙ্গে খেলা করে বড় হয়েছি, আমাকে ভয় দেখিও না। তো এইভাবে সে সাহসিকতার পরিচয় দেখিয়ে সাম্পাঙ্গির সঙ্গে কথা বলতে থাকে। তো হট করে সাম্পাঙ্গি তার সামনে এসে যায় এবং তাকে এমন ঘুরপাক দেয় মাধবের স্ক্রু ঢিলা হয়ে যায়। তো এরপরে মাধবকে তাড়া করতে করতে বিনয়ের কাছে এনে ফেলে দেয় এবং মাধবের সঙ্গে সে সাম্পাঙ্গিকে দেখতে পায়। সে বলে, আরে ভাই তুই সঙ্গে করে এই ভূতকে নিয়ে এসেছিস কেন? সাম্পাঙ্গি তখন বিনয়কে একটা থাপ্পড় মারে। বিনয় বলে, মাধব কিছু তো কর, এই সাম্পাঙ্গি আমাকে তখন থেকে মেরে যাচ্ছে। মাধব বলে, ভাই তোর মাথায় বুদ্ধি আছে অনেক, তুই কিছু কর। বিনয় বলে, আরে সাম্পাঙ্গি একটু থামো, আমাকে 2 মিনিট ভাবার সময় দাও, শুধু মেরেই যাচ্ছ। তো এরপরে সে ফাদারদের মতো করে সাম্পাঙ্গির সামনে একটা ক্রস দেখিয়ে প্রার্থনা করতে থাকে। মাধব বলে, তুই স্কুলের মতো প্রার্থনা কেন করছিস? বিনয় বলে, আমি হলিউড মুভিতে দেখেছি ওরা এইভাবে ভূতকে বশ করে। কিন্তু সাম্পাঙ্গি আবারও বিনয়কে একটা সজোরে থাপ্পড় কষিয়ে দেয়। মাধব বলে, ভাই আমার মনে হচ্ছে এ ভূত ইংলিশ মুভি বোঝে না, এটা মনে হচ্ছে তেলেগু ভূত। তো বিনয় এইবারে তেলেগু স্টাইলেই ভূতকে বশ করার মন্ত্র পাঠ করতে থাকে, কিন্তু সাম্পাঙ্গি এইবারও তাকে মারে। তো মাধব বলে, এ ভূত মনে হয় কোনো মুভিই দেখে না। বিনয় বলে, হ্যাঁ এ বেঁচে থাকাকালীন হয়তো খুব মারধর করতো, এত জোরে জোরে কে মারে, ভাই পালা এখান থেকে।
তো এরপরে সাম্পাঙ্গি ক্রিসের সামনে পড়ে গেলে সে চুপ মেরে যায়। সে ক্রিসকে কেমন অদ্ভুত ভাবে দেখতে থাকে এবং ক্রিসকে ডেকে নিয়ে সে একটা রুমে আসে এবং ক্রিসকে সে একটা সুন্দর নৃত্য করে দেখায়। তো বিনয় আর মাধবও সেখানে আসে। তো এদের মনে পড়ে গ্রামের লোক বলেছিল সাম্পাঙ্গি নাচতে খুব ভালোবাসে আর তার নাচে কেউ যদি খারাপ বলে তাকে সে মেরে ফেলে। তাই এরা নাচ দেখে খুব প্রশংসা করতে থাকে সাম্পাঙ্গির। তো এরপরে সাম্পাঙ্গি শান্ত হয়ে চলে যায়। তো বিনয় বলে, ক্রিস তোর সঙ্গে তো সাম্পাঙ্গি কিছুই করলো না, বরং তোর সঙ্গে খুবই ভালোভাবেই মিশছে আর আমাদের দেখ উদম গেলাচ্ছে। ক্রিস বলে, আরে এবার তো মেনে নে, এই টিমের মধ্যে আমিই হ্যান্ডসাম। তো এরা বলে, ভাই তাহলে তুই ওই ভূতের সঙ্গে ভালো করে আলাপ জমা, তাহলেই ওই সাম্পাঙ্গি গুপ্তধনের ব্যাপারটা বলে দেবে। ক্রিস বলে, না না আমার গার্লফ্রেন্ড আছে। মাধব বলে, আরে তুই তো এখন রাজা, দেখলি না সাম্পাঙ্গি তোর সামনে কেমন নাচ করলো? আরে রাজাদের অনেক বউ থাকে, ও কোনো ব্যাপার না, তুই যা। তো এরা কোনো মতে ক্রিসকে রাজি করায় এবং সাম্পাঙ্গির সঙ্গে দেখা করতে পাঠিয়ে দেয়। তো সে সাম্পাঙ্গির ঘরে গিয়ে তার নাম ধরে ডাকতে শুরু করে আর তখনই সাম্পাঙ্গি সেখানে চলে আসে এবং সাম্পাঙ্গির চোখে মুখে কতকটা অপেক্ষার অনুভূতি দেখতে পায়, কোনো রকম বিধ্বংসী বা ভয়ঙ্কর ছাপ দেখতে পাই না। তো ক্রিস বলে, তোমার নাচ দেখে আমি মুগ্ধ হয়েছি, এই ফুলের তোড়াটা তোমার জন্য। তো এটা পেয়ে সাম্পাঙ্গি খুবই খুশি হয়। তো ক্রিস বলে, আমরা একটু বসে কথা বলতে পারি? তো সাম্পাঙ্গি রাজি হয়। তো ক্রিস সাম্পাঙ্গিকে বলে, তোমার নাচ দেখে আমি মুগ্ধ হয়েছি, আমি একটা গান গেয়ে শোনাবো? সাম্পাঙ্গি বলে, হ্যাঁ। তো ক্রিস একটা গান গেয়ে শোনায়। তো সাম্পাঙ্গিকে দেখে মনে হয় সে গানটা কতটা বুঝতে পারিনি, তাও সে বলে খুব সুন্দর হয়েছে বলে হাততালি দিতে থাকে। ক্রিস বলে, আচ্ছা তোমার ব্যাপারে কিছু বলো। তো সাম্পাঙ্গি বলে, আমার নাম সাম্পাঙ্গি চন্দ্রমৌলি, আমার বাবার নাম সদাশিব রাজামৌলি। ক্রিস বলে, রাজামৌলি? সাম্পাঙ্গি বলে, হ্যাঁ, আমি কেরালা রাজবংশ থেকে এসেছি। ক্রিস বলে, ও আমিও তো রাজবংশের। তো সাম্পাঙ্গি বলে, তুমি কি পছন্দ করো? ক্রিস বলে, আমি গেম খেলা, ড্রিঙ্ক করা, পার্টি করা, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, এইসব ভালো লাগে। আর তোমার কি পছন্দ? সাম্পাঙ্গি বলে, আমার পশু পছন্দ। ক্রিস বলে, ও আচ্ছা, আমাকেও স্কুলে ছোটবেলায় আগে টিচাররা আমাকে পশুই বলতো, তুমি আমাকে পশু হিসাবেই ভালোবাসতে পারো। ক্রিস এইভাবে ফ্ল্যাট করতে পারে বলেই তার ভূত পর্যন্তও ফুটে যায়। তো কথায় কথায় ক্রিস জানতে পারে সাম্পাঙ্গি আসলে একটা ছেলে ভূত। সে ছোটবেলা থেকেই সে নাচতে খুবই ভালোবাসতো, শাড়ি পরতে ভালোবাসতো, কিন্তু সেটা কেরালায় সম্ভব হচ্ছিল না, তাই সে এখানে চলে আসে। ক্রিস বলে, কি তুমি মেয়ে নাও? সাম্পাঙ্গি বলে, না আমি ছেলে। তো ক্রিসের তো এইবারে বুকের মাঝখানে এসে লাগে। তো ক্রিস এইবারে সেখান থেকে বেরিয়ে আসে। তো ক্রিস এসে তার বন্ধুদের এই ব্যাপারটা বলে। তো তারা তো হেসেই গড়াগড়ি। তো এরপরে তারা আবার সেই খোঁজাখুঁজির কাজে লেগে যায় এবং সেই 3 নম্বর চাবিটাও পেয়ে যায় এবং একটি বহু পুরানো বই খুঁজে পায় এবং সেখান থেকে তারা সাম্পাঙ্গির সম্পর্কে জানতে পারে। আসলে সাম্পাঙ্গি কেরালায় থাকতো, তার বাবা ছিল ওখানকার রাজা আর সাম্পাঙ্গি ছিল একমাত্র সন্তান, কিন্তু তার রাজত্ব সামলানোর চেয়ে ভালো লাগতো কুচিপুড়ি নৃত্য। আর তার এই মেয়েলি আচরণের জন্য সাম্পাঙ্গির বাবা তাকে অপছন্দ করতে শুরু করে। তো সাম্পাঙ্গি তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে এইরকম মেয়ে সেজে থাকতেই ভালোবাসে, কিন্তু তার বাবা কোনো মতেই মানতে চায় না। তো তারপরে সাম্পাঙ্গির বাবা রাজ্যে পুরো নৃত্যই বন্ধ করে দেয় এবং মাদানা মনোহর নামে একজন তরোয়ালবাজকে সাম্পাঙ্গির শিক্ষাগুরু হিসাবে নিয়োগ করেন। তো মনোহর বুঝতে পারে সাম্পাঙ্গির তরোয়াল চালাতে কোনো ইচ্ছাই নেই, সে নাচকে ভালোবাসে, তাই মাদানা সাম্পাঙ্গিকে তার নাচেই উৎসাহ প্রদান করে আর এইভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ও এখানে বলে রাখি, এই মাদানাই কিন্তু ক্রিসই আগের জন্মে মাদানা ছিল। তো একদিন মাদানা সাম্পাঙ্গিকে বলে যে সে তাকে পছন্দ করে এবং বাকি জীবনটা তার সঙ্গেই কাটাতে চায়। আর সাম্পাঙ্গিও রাজি হয়ে যায়, কিন্তু সাম্পাঙ্গির বাবা যখন জানতে পারে তখন এদেরকে মেরে ফেলার হুমকি দেয়। তো তারপর এরা সেখান থেকে পালিয়ে আসে এবং তারা নতুন জায়গায় এসে ভালোভাবেই বসবাস করতে শুরু করে। তো একদিন মাদানা সাম্পাঙ্গিকে বলেছিল সে একটা কাজে বাইরে যাচ্ছে, সে ফিরে না আসা পর্যন্ত সে যেন ঘর থেকে না বেরোয় এবং এখানেই ওই বইয়ের গল্প শেষ। তো এরপর এরা মাদানার খোঁজ বার করতে শুরু করে এবং একটু খুঁজতে গিয়ে একটা পর্দার পিছনে একটা বড় ছবি দেখতে পায় এবং ওই ছবিতে মাদানা আর সাম্পাঙ্গির ছবি ছিল। আর মাদানা পুরো ক্রিসের মতোই দেখতে, আগেই বলেছি ক্রিস আগের জন্মে মাদানায় ছিল। তো এরা তো এটাই বুঝতে পারে না যে সাম্পাঙ্গি মরল কিভাবে আর মাদানাই বা সেদিনকে কোথায় গেছিল। এই সব প্রশ্নের উত্তর জানতে ক্রিস সেই মাদানার মতো সেজে আবারও সাম্পাঙ্গির কাছে যায় এবং মাদানার বলা সেই শেষ কথাটি সাম্পাঙ্গিকে বলে। সাম্পাঙ্গি বলে, তুমি যাওয়ার আগে আমাকে বলে গেছিলে যে তুমি ফিরে এসে আমাকে বিয়ে করবে, কিন্তু তুমি যে সেই গেলে আর ফিরে আসোনি। আর সেই থেকে অপেক্ষা করতে করতে আজও আমি এখানেই রয়ে গেছি। আর ওই লকেটটি আসলে তাদের প্রতিশ্রুতির চিহ্ন।
তো ক্রিস এইবারে বাইরে আসে আর তার বন্ধুদের সবকিছুই বলে। আর সেই দিনকে মাদানা বাড়ি থেকে বেরোনোর পরে সাম্পাঙ্গির বাবা লোক পাঠিয়ে মাদানাকে মেরে ফেলেছিল। আর এই খবর যখন সাম্পাঙ্গি জানতে পারে সে বিশ্বাসই করে না। সে তখনও মাদানার ওই কথাতেই বসে আছে যে মাদানা ফিরবে এবং তাকে বিয়ে করবে। তো তারপরে একসময় সাম্পাঙ্গি মারা যায়, কিন্তু সে এখনো মুক্তি পায়নি। তার শেষ ইচ্ছা ছিল মাদানাকে বিয়ে করার। তাই আমি এইবারে সাম্পাঙ্গিকে বিয়ে করে তাকে মুক্তি দিয়ে দেব। তো তার বন্ধুরা এতে বাধা দেয়। ক্রিস বলে থাক না, একটা বিয়েই যদি সাম্পাঙ্গিকে মুক্তি দিতে পারে তাহলে তাই সই। তো পরের দিন তারা সম্পূর্ণ গ্রামবাসীদের সেখানে ডাকে। তো প্রথমে গ্রামবাসীরাও মানতে চায় না, তো পরবর্তীতে ক্রিস তাদেরকে বোঝায় এবং তারা রাজিও হয়। সাম্পাঙ্গি তো বিশাল খুশি। তো বিয়ের মাঝ পর্বে সেখানে সেই বৈরাগীটা চলে আসে। তো সাম্পাঙ্গি তো এইবারে রেগে যায় এবং তাদের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়। তো সাম্পাঙ্গি তাদের মেরেই ফেলছিল, এমন সময় ক্রিস এসে সাম্পাঙ্গির গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেয় এবং সাম্পাঙ্গি ঠান্ডা হয়ে যায় এবং তার মুক্তিও ঘটে যায়। তো সাম্পাঙ্গি যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানকার মেঝে ফেটে গুপ্তধন বেরিয়ে আসে। আর পরের দিন শর্ত মতোই ক্রিসের সঙ্গে জালজারও বিয়ে হয়ে যায়। আর গুপ্তধন 50% করে ভাগ করে নেওয়া হয়। আর ওই তান্ত্রিককে টাকলা করে দেওয়া হয় এবং এরা তান্ত্রিককে চিনতে পারে, তারা তাদের কলেজেরই সিনিয়র ছিল। তো যাই হোক, তারা মিশে যায়। আর এদিকে দেখতে পাই মাধব সেই সাম্পাঙ্গির প্রাসাদে যায় এবং একটা দরজার সামনে গিয়ে বলে, লাম্বা সিঙ্গি, আমি কি ভিতরে আসব? এবং মাধব কিছু একটা দেখে তার চোখ দুটো গোল গোল হয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তার মানে গল্পটির এখনো পার্ট 2 আসতে চলেছে। তো যাই হোক, এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।